বাটা নামটা আমাদের সবারই খুব চেনা, কিন্তু যদি বলি এই বিশ্ববিখ্যাত ব্র্যান্ডটার পেছনের আসল গল্পটা আপনার সব ধারণাকেই হয়তো বদলে দেবে। চলুন আজ সেই অবিশ্বাস্য কাহিনীটাই উন্মোচন করা যাক, যেখানে মিশে আছে উদ্ভাবন, সংকট আর ব্যবসার এক যুগান্তকারী দর্শন। আচ্ছা, একবার ভাবুন তো, যদি অনুমান করতে বলা হয় বাটা ঠিক কোন দেশের কোম্পানি। অনেকেই হয়তো ভাববেন ভারত কিংবা সুইজারল্যান্ড, যেখানে এখন এর হেডকোয়ার্টার। কিন্তু আসল উত্তরটা তার থেকে অনেক বেশি অবাক করার মতো। আর সেখানেই লুকিয়ে আছে এই ব্র্যান্ডের অদ্বিতীয় পরিচয়ের আসল চাবিকাঠি। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাটা কোনো ভারতীয় বা সুইস কোম্পানি হিসেবে শুরু হয়নি। এর শেকড় আসলে প্রথিত রয়েছে আজকের চেক প্রজাতন্ত্রের এক ছোট্ট শহরে। আর এই অপ্রত্যাশিত উৎসটা নিছকই এক সাধারণ তথ্য নয়, এটা একটা বিশ্বজয়ের কাহিনীর সূচনা বিন্দু, যা শুরু হয়েছিল একটি মাত্র পরিবারকে ঘিরে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে এক সাধারণ চর্মকার পরিবার একটা বিশ্বব্যাপী শক্তিতে পরিণত হল? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাদের রক্তে, তাদের ঐতিহ্যের মধ্যে। আমরা শুধু একটা কোম্পানির কথা বলছি না, আমরা বলছি ৩০০ বছরের এক দীর্ঘ কারুশিল্পের কথা, যা এক পরিবারের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছিল। সালটা ছিল ১৮৯৪। অষ্টম প্রজন্মের জুতা প্রস্তুতকারক টমাস বাটা তার ভাই আন্তোনিন এবং বোন আনার সাথে মিলে এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন। তারা জেলিন শহরে তাদের কোম্পানি প্রতিষ্ঠা করলেন। তাদের সাথে শুধু ব্যবসায়িক পরিকল্পনাই ছিল না, ছিল ৩ শতাব্দীর পারিবারিক ইতিহাস আর দক্ষতার শক্তি, যা তাদের তৈরি প্রতিটি জুতার সেলাইয়ের মধ্যে মিশেছিল। তবে দেখুন, শুধু বংশপরম্পরায় পাওয়া দক্ষতাই তো আর সাফল্যের জন্য যথেষ্ট নয়। বাটার আসল গল্পটা তৈরি হয়েছিল এক চরম সংকটের মুহূর্তে। এখন আমরা দেখব কিভাবে এই কোম্পানি কেবল টিকেই থাকেনি, বরং এক ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে নতুন উদ্ভাবন আর বৈপ্লবিক চিন্তাভাবনার মাধ্যমে ফুলে ফেপে উঠেছিল। তাদের উত্থান ছিল একদম উল্কার মতো। টমাস বাটা আমেরিকার মাস প্রোডাকশনের কৌশল ইউরোপে নিয়ে এলেন, আর প্রথম বিশ্বযুদ্ধের চাহিদা তাদের ব্যবসাকে প্রায় ১০ গুণ বাড়িয়ে দিল। তারা তখন সাফল্যের একেবারে চূড়ায়। কিন্তু এরপর ১৯২২ সালে অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ল। চাহিদা প্রায় শূন্য হয়ে গেল, আর বাটা অন্য সবার মতোই প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়াল। চারিদিকে যখন সবাই ব্যবসা গুটিয়ে নিচ্ছে, কর্মীদের ছাঁটাই করছে, ঠিক সেই সময় টমাস বাটা এমন কিছু করলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি সেই সময়ের সমস্ত ব্যবসায়িক যুক্তিকে একপাশে সরিয়ে রেখে এমন এক কৌশল নিলেন যা ছিল এক কথায় বৈপ্লবিক। তার সেই অবিশ্বাস্য পদক্ষেপটা ছিল, তিনি জুতার দাম এক ধাক্কায় ৫০% কমিয়ে দিলেন, ভাবুন একবার। আর একই সাথে কর্মীদের বেতন ৪০% কমালেন। কিন্তু, আর এটাই আসল চমক, তিনি তার কর্মীদের জন্য অর্ধেক দামে খাবার, পোশাক আর বাসস্থানের ব্যবস্থা করলেন। ফলাফল রীতিমতো অবিশ্বাস্য। বিক্রি আকাশ ছুঁয়ে গেল। কর্মীদের হাতে খরচ করার মতো আরও বেশি টাকা থাকল, আর বাটা সেই সংকট থেকে এক অতিকায় শক্তি হিসেবে উঠে এল। এই অসাধারণ পদক্ষেপটা কিন্তু শুধু একটা চালাক ব্যবসায়িক কৌশল ছিল না, এটা ছিল এক গভীর দর্শনের প্রকাশ। টমাস বাটা বিশ্বাস করতেন যে একটা ব্যবসা শুধু টাকা কামানোর যন্ত্র নয়। তিনি শুধু গ্রাহকদের জন্যই নয়, তার কর্মীদের জন্য এক আদর্শ সমাজ বা ইউটোপিয়া গড়ার কাজ শুরু করেছিলেন, যার ভিত্তি ছিল তার সামাজিক পুঁজিবাদ নামক এক দর্শন। অন্যান্য মালিকরা যখন কর্মীদের ঘিঞ্জি বস্তিতে থাকতে বাধ্য করত, বাটা তখন কি করল? তারা একেবারে নতুন করে পরিকল্পিত আবাসন তৈরি করল। এই বাটা ভিলগুলোর শুধু থাকার জায়গা ছিল না, এগুলো ছিল এক একটি ছোট শহর, যা শ্রমিক আর তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত করার জন্য তৈরি করা হয়েছিল। আর এই বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে ছিল জেলিন শহরের এই আইকনিক স্কাইস্ক্র্যাপারটি। এটা শুধু একটা অফিস বিল্ডিং ছিল না, এটা ছিল সেই নার্ভ সেন্টার যেখান থেকে মহাদেশ জুড়ে বিস্তৃত এক বিশাল বিশ্বব্যাপী সাম্রাজ্যের কার্যক্রম পরিচালনা করা হতো। আর এই শহরগুলো ছিল স্বয়ং সম্পূর্ণ, মানে একটা ভালো জীবনযাপনের জন্য যা যা দরকার তার সব কিছুই ছিল সেখানে। বাচ্চাদের জন্য স্কুল, বিনোদনের জন্য সিনেমা হল, স্বাস্থ্যসেবার জন্য হাসপাতাল আর নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য দোকান। বাটা শুধু কর্মী বাহিনী তৈরি করছিল না, তারা একটা আস্ত সমাজ গড়ে তুলছিল। এই সব কিছুর পেছনে কাজ করছিল একটাই মূলনীতি, যাকে টমাস বাটা বলতেন পাবলিক ট্রাস্ট। তার কাছে একটা ব্যবসা মানে মালিকের পকেট ভরার যন্ত্র ছিল না, বরং এটা ছিল সমাজের পক্ষ থেকে পাওয়া একটা পবিত্র আমানত, যার আসল লক্ষ্য ছিল সকলের জীবনযাত্রার মান উন্নত করা। এই অদ্বিতীয় দর্শন আর পরীক্ষিত ব্যবসায়িক মডেলটা হাতে নিয়ে বাটা এবার বিশ্বজয়ের জন্য প্রস্তুত ছিল।
তাদের গল্পের পরের অধ্যায় হল কিভাবে তারা এই চেক স্বপ্নকে একটা বিশ্বজোড়া বাস্তবতায় রূপান্তরিত করেছিল আর প্রত্যেকটা নতুন বাজারে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা দেখিয়েছিল। তাদের এই মানসিকতা সবচেয়ে সেরা উদাহরণ শায়দ আফ্রিকার এই গল্পটা। যখন অন্যান্য কোম্পানি আফ্রিকায় তাকিয়ে দেখল যে সেখানকার খুব কম মানুষই জুতো পরে, তারা ভাবল এখানে কোনো বাজার নেই। কিন্তু বাটা দেখল ঠিক তার উল্টোটা, এক বিশাল অপূর্ণ সুযোগ। তারা কোনো বাধা দেখেনি, তারা দেখেছিল এক নতুন দিগন্ত। ঠিক এই মানসিকতা নিয়েই তারা ভারতে পা রাখে ১৯৩১ সালে। তারা কলকাতার কাছে শুধু একটা কারখানা স্থাপন করেই থেমে থাকেনি। তাদের জেলিন শহরের মডেল অনুসরণ করে একটা সম্পূর্ণ শিল্প শহর বাটানগর তৈরি করে। এটা শুধু ব্যবসার সম্প্রসারণ ছিল না, এটা ছিল তাদের সম্পূর্ণ ব্যবসায়িক এবং সামাজিক মডেলকে একটা নতুন মহাদেশে প্রতিস্থাপন করা। আর ভারতে তাদের সাফল্য ছিল চোখ ধাঁধানো। ভাবা যায় ১৯৩৯ সাল নাগাদ বাটা প্রতি সপ্তাহে অবিশ্বাস্যভাবে ৩,৫০০ জোড়া জুতো বিক্রি করছিল। তারা শুধু একটা বাজারে প্রবেশ করেনি, তারা একটা নতুন বাজার তৈরি করেছিল এবং ভারতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। আর এই সম্পর্কটা তো অমর হয়ে আছে আমাদের সবার চেনা সেই স্লোগানে, আগে বাটা তারপরে স্কুল। ভারতের লক্ষ লক্ষ শিশুর জন্য বাটার সেই আইকনিক সাদা ক্যানভাস টেনিস জুতো তাদের স্কুল জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। শৃঙ্খলা, খেলাধুলা আর বড় হওয়ার এক দারুণ প্রতীক। কিন্তু বাটার প্রভাব শুধু স্কুল বা কারখানার মধ্যেই থেমে থাকেনি। সময়ের সাথে সাথে এই ব্র্যান্ডটি একটা প্রয়োজনীয় পণ্য থেকে এক অপ্রত্যাশিত সাংস্কৃতিক আইকনে পরিণত হয়, যা বিশ্বজুড়ে বিভিন্ন প্রজন্মের রুচিকে প্রভাবিত করেছিল। যেমন ধরুন বাটা উইলসন স্নিকারের কথা। মূলত একটা হাই পারফরম্যান্স বাস্কেটবল জুতো হিসেবে তৈরি করা হলেও কয়েক দশক পরে এটা সম্পূর্ণ ভিন্ন এক কারণে বিখ্যাত হয়ে ওঠে। অতীতের বাস্কেটবল কোর্ট থেকে শুরু করে ৯০-এর দশকে কার্ট কোবেইনের মতো গ্র্যান্ড আইকনদের পা পর্যন্ত এই জুতোটা হয়ে ওঠে এক স্বচ্ছন্দ, প্রতিষ্ঠান বিরোধী স্টাইলের প্রতীক। আর পাদুকার প্রতি তাদের এই ভালোবাসা শুধু জুতো বিক্রির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। টরন্টোতে সঞ্জা বাটা প্রতিষ্ঠা করেন বাটা শু মিউজিয়াম, যা বিশ্বের সবচেয়ে বড় জুতার সংগ্রহশালা। এখানে জুতার ৪,৫০০ বছরের ইতিহাস সংরক্ষণ করা আছে। এটা প্রমাণ করে যে তাদের কাছে জুতো শুধু একটা পণ্য নয়, এটা মানব ইতিহাস আর সংস্কৃতির একটা মৌলিক অংশ। এই চার্টটা আমাদের বাটার দীর্ঘ যাত্রার একটা দারুণ ছবি তুলে ধরে। ১৯৩৮ সালে যখন তাদের স্বর্ণযুগ চলছিল, তখন বিশ্বজুড়ে তাদের কর্মী সংখ্যা ছিল ৬৫,০০০। আজ সেই সংখ্যাটা প্রায় ৩২,০০০-এ নেমে এলেও বিশ্বজুড়ে তাদের উপস্থিতি এখনও ভীষণভাবে শক্তিশালী। আজও প্রায় ১৩০ বছর পরেও বাটার ব্যাপ্তি কিন্তু বিশাল। প্রতিদিন ৭০টিরও বেশি দেশে তারা ১০ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দেয়, যা প্রমাণ করে যে এক ছোট্ট চেক শহরে শুরু হওয়া সেই স্বপ্নটা আজও এক বিশ্বব্যাপী শক্তি হিসেবে টিকে আছে। আর এখানেই আমাদের আজকের আলোচনা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়ায়। টমাস ব্যাটার সেই দর্শন যে একটা ব্যবসা হওয়া উচিত সমাজের সেবায় নিয়োজিত এক পাবলিক ট্রাস্ট, সেই আদর্শ কি আজকের এই কর্পোরেট দুনিয়ায় টিকে থাকতে পারে, নাকি এটা ছিল এক অনন্য স্বপ্ন যা এক হারিয়ে যাওয়ার যুগের অংশ? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।